স্বৈরাচার ও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নিয়ে আজ কিছু কথা। সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করা লেখার ভিত্তিতে প্রতিবেদন উপস্থাপন করছি আমি জাকির হোসেন শেখ, আর ক্যামেরায় জিশান আলী শেখ। আজকের প্রতিবেদনের শিরোনাম হচ্ছে স্বৈরাচার ও সংবাদ মাধ্যমের উপর আক্রমণ নিয়ে কিছু কথা। প্রখ্যাত আর্জেন্টাইন লেখক জর্জ লুইস বর্গেসের একটা বিখ্যাত উক্তি আছে, যার বাংলা তরজমা করলে দাঁড়ায়, স্বৈরাচার নিপীড়ন বাড়ায়, স্বৈরাচার দাসত্ব বাড়ায়, স্বৈরাচার নিষ্ঠুরতা বাড়ায়, তবে এর চেয়েও জঘন্য সত্য হলো স্বৈরাচার মূর্খতা বাড়ায়। কিছুদিন ধরে যন্তর মন্তরে যা চলেছিল তা এক কথায় অভূতপূর্ব বলা চলে। শাসকের চোখে চোখ রেখে কথা বলার সাহস দেখিয়েছে কয়েক হাজার ছাত্র যুবক। বয়স কতই বা হবে তাদের? 18, 19, 20 বা 21, 22, 23, 24, 25। আসলে ওই বয়সটাই যে দুরন্ত, দোষী, নিয়ম মানে না, তথাকথিত সমাজের শৃঙ্খল মানে না, চোখ রাঙানিকে ভয় পায় না, জোর করে কিছু চাপিয়ে দিলেই প্রশ্ন করে, বিরোধিতা করে। প্রতিপক্ষ যতই শক্তিশালী হোক, যতই তার হাতে রাষ্ট্রীয় সব ক্ষমতা থাক, ওই বয়সটা ভয় পায় না। তাই তো বারবার যেখানে যেখানে স্বৈরাচার মাথাচাড়া দিয়ে উঠেছে, সেখানে সেখানে এক নায়ককে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে 18। ক্ষুদিরাম, ভগৎ সিং, কানাইলাল দত্ত বা চাপেকর ভ্রাতৃত্রয়, 71-এর নকশাল আন্দোলন বা হালফিলের নেপাল, শ্রীলঙ্কা বা বাংলাদেশ। রাষ্ট্রের চোখে চোখ রেখে ছাত্র যুবর লড়াইয়ের ইতিহাস তো আজকের নয়। গণতন্ত্রের 4টে স্তম্ভ, আইন, প্রশাসন, বিচার বিভাগ এবং গণমাধ্যম, যে কোনো শাসকের স্বৈরাচারী হওয়ার পথে প্রথম কাজই হলো এই 4টে স্তম্ভে ফাটল ধরিয়ে দেয়া। আর তাতে সবচেয়ে সহজ কাজ হলো যে 4র্থ স্তম্ভকে গুঁড়িয়ে দেওয়া। তা কে না জানে? হিটলারের প্রচারমন্ত্রী গোয়েবেলস বলতেন, একটা মিথ্যাকে বারবার জোরালোভাবে বলে যাও, যাতে একটা সময় পর মানুষ মিথ্যাটাকেই সত্যি বলে মনে করবে, সত্যি বলে ভেবে বসবে। আর মানুষের মতামত তৈরিতে মিডিয়া এবং বর্তমানে সোশ্যাল মিডিয়া যে ব্রহ্মাস্ত্র, তার আলাদাভাবে বলে দিতে হয় না। বর্তমান কেন্দ্রীয় শাসকের এই যে অশ্বমেধের ঘোড়া, তা কিন্তু এই গোয়েবেলসীয় নীতিকেই বেদবাক্যের মতো মেনে এগিয়ে চলেছে। গত প্রায় 1 দশকের বেশি সময় ধরে এগিয়ে চলেছে। পুঁজিবাদী সরকার ক্ষমতায় এসে প্রথম কাজই করলো দেশের গণমাধ্যমের ভিত নড়িয়ে দেওয়া। এমনিতে সবসময় রাষ্ট্র নিয়ন্ত্রিত সরকারি গণমাধ্যম ক্ষমতাসীন দলের স্থাবকতা করেই থাকে, কিন্তু 2014 পরবর্তী সময়ে আমরা দেখলাম দেশের বেসরকারি গণমাধ্যমগুলোর হ্রাস আস্তে আস্তে চলে গেল গুটি কয় পুঁজিপতির হাতে, যাদের সঙ্গে শাসকের দোস্তি সুপরিচিত। মালিকানা বদল হতেই বদলে গেল হাউস পলিসি। সাংবাদিকরা কেউ মেনে নিলেন, কেউ মানিয়ে নিলেন। যারা মাথা নোয়ালেন না, তাদের দেখিয়ে দেওয়া হলো এক্সিট গেট, তাদের দেখিয়ে দেওয়া হলো বাইরে যাওয়ার পথ। দেশের বড় বড় কোনো টিভি চ্যানেলে শুরু হলো সার্কাস। কোন অ্যাঙ্কর কত উচ্চস্বরে কথা বলতে পারেন, কত হাত পা ছুড়তে পারেন, কত নাটুকেপনা করতে পারেন, তার এক অদ্ভুত প্রতিযোগিতা শুরু হয়ে গেল। আর শুরু হলো কি? আর শুরু হলো অর্ধসত্য, অসত্যকে দুমড়ে মুচড়ে সত্যি হিসাবে পরিবেশন করার খেলা। সে এক ভয়ানক খেল। সাংবাদিক প্রশ্ন করা ছেড়ে নোটে চিপ গুঁজলেন। দেশ নায়ক কতক্ষণ ঘুমান আর তার এনার্জির উৎস কি তা বোঝার চেষ্টা করলেন। কখনো আবার অভিনেতাই সাংবাদিক সেজে জানতে চাইলেন, নেতাপ্রভুর আম খেতে পছন্দ করেন তো? অন্য কি খেতে পছন্দ করেন বলুন তো? সেই সঙ্গে সঙ্গে খুব সুচারুভাবে শুরু হয়ে গেল ভাগাভাগির খেলা। দেশ ও সরকার এক না, সরকারকে প্রশ্ন করা মানে দেশের বিরুদ্ধচারণ নয়, এই ধারণাটাই মুছে দেওয়ার প্রচেষ্টা শুরু হয়ে গেল। প্রশ্ন করলেই ডিপ স্টেট, সোরস, পাকিস্তান, চীন, টুকরে টুকরে গ্যাং, আরও কত কিছুর থিওরির অবতারণা শুরু করে দিল কোনো চ্যানেল। প্রাইম টাইমে চ্যানেলে চ্যানেলে কলতলার ঝগড়া। কোনো অ্যাঙ্কর হয়ে গেলেন শাসক দলের প্রতিনিধি। দেশবাসীর মধ্যে যাচাই করে দেখার, ডবল চেক করার প্রবণতা খুবই কম।
ফলে এই প্রথম সারির কিছু সাংবাদিক যা দেখালেন সিংহভাগ মানুষ সেটাই মেনে নিলেন। এই ভয়ঙ্কর খেলায় মিডিয়ার সঙ্গী হলো সোশ্যাল মিডিয়া। আইটি সেলের তরুণ তুর্কিরা মন গড়া নানা থিওরির সঙ্গে কিছু অপ্রীতিকর ঘটনা, কিছুটা অর্ধসত্যের এমন এক ককটেল তৈরি করে আম আদমিকে গেলালেন যে সাম্প্রদায়িকতা সহনাগরিককে ঘৃণার নেশায় বুঁদ হয়ে গেলেন অনেকেই। হু হু করে নামলো ভারতের প্রেস ফ্রিডম ইন্ডেক্স। মাথারা বুঝলেন না এই করে আসলে জনমানসে সংবাদ মাধ্যমের প্রতি কত বড় বিরূপ প্রতিচ্ছবি তারা তৈরি করে দিচ্ছেন। স্বৈরাচারী যতই শক্তিশালী হোক না কেন, তাকে চ্যালেঞ্জ ছুটতে কেউ না কেউ তো থাকেই। আপোষ যারা করেননি, কোনো বড় মিডিয়া হাউস থেকে বেরিয়ে এলেন তারা, রবিশ কুমারের মতো, অভিসার শর্মার মতো। ক্রমে ক্রমে তৈরি হলো অল্টারনেটিভ মিডিয়া, স্বাধীন গণমাধ্যম প্রশ্ন করা শুরু করলো, সরকারের সমালোচনাও হলো। স্বৈরতন্ত্রের বৈশিষ্ট্যই হলো বিরুদ্ধ স্বর সে পছন্দ করে না, বিরুদ্ধ স্বর সে মোটে পছন্দ করে না, মেনে নিতে পারে না। তার স্বভাবই হলো ভেঙে দাও, গুঁড়িয়ে দাও। কাজে লাগিয়ে দেয়া হলো ইডি, ইনকাম ট্যাক্সের মতো রাষ্ট্র নিয়ন্ত্রিত শক্তিগুলোকে। শুরু হলো সাংবাদিক হত্যা, খুন হলেন গৌরী লঙ্কেশ, সুজাত বুখারি, মুকেশ চন্দ্রকর, সন্দীপ কোঠারি, আরও কতজন। এদের দোষ কি? এদের দোষ হচ্ছে তারা মাথা নত করেননি, ক্ষমতাবানকে প্রশ্ন করেছেন, দুর্নীতি সামনে এনেছেন, এটাই এদের সব থেকে বড় দোষ। এছাড়া খবর করার জন্য সাংবাদিকের হাজতবাসত জলভাত হয়ে গিয়েছে। তবে মিথ্যা ভয়ের আস্তরণটা সমাজে খুব একটা দীর্ঘস্থায়ী হয় না। বিরুদ্ধ স্বর একটা সময় ঠিক মাথাচাড়া দিয়ে ওঠেই, শুরু হয় পাল্টা প্রতিরোধ। আর এখানেই সবার প্রথম আঘাতটা নেমে আসে স্বৈরাচারের তল্পিবাহক গণমাধ্যমগুলোর উপর। যে কোনো সরকার বিরোধী আন্দোলনকে দেশ বিরোধী লেভেলিং করার জন্য প্রথম সারির কোনো সংবাদ মাধ্যম জনতার রোষানলে পড়েছিলই। কৃষক আন্দোলন, এনআরসি বিরোধী আন্দোলনে মাঠে নেমে তা টের পেতে শুরু করলেন রিপোর্টাররা। সাংবাদিকদের প্রতি এই ক্ষোভের বিস্ফোরণ ঘটে গেল ককরোচ আন্দোলনে। যন্তর মন্তরে কি দেখলাম আমরা? প্রথম সারির চ্যানেলের সাংবাদিকরা যখনই ঘটনাস্থলে গেলেন তখনই তাদের দিকে ধেয়ে এলো কটূক্তি। কোনো সাংবাদিককে ধাক্কা পর্যন্ত দেয়া হলো সেখানে। আর 24শে জুলাই ধর্মতলায় সেই পাল্টা প্রতিরোধ আরও কয়েক গুণ বেড়ে গেল। এটাই দেখা গেল, পুরুষ মহিলা নির্বিশেষে আক্রান্ত হলেন সাংবাদিকরা। মারধর, জামা ছেঁড়া, গালিগালাজ, বুম কেড়ে নেওয়া, ক্যামেরা ভেঙে দেওয়া, বাকি ছিল না প্রায় কিছুই যা নিন্দা করার ভাষা নেই। সত্যি আমরা এসবের তীব্র নিন্দা করছি। কেউ হয়তো বলবেন, বেশ করেছে, কেন জনতার আন্দোলনকে ঘিরে ক্রমাগত হেয় করা হবে? কেন তাদের টুকরে টুকরে গ্যাং, পাকিস্তানি এজেন্ট বলে দেগে দেবে সংবাদ মাধ্যম? জন আক্রোশ বলে ডিম থেরাপির মতো মব জাস্টিসকে সমর্থন করে কেন গলা ফাটাবেন একদল সাংবাদিক? এসব করলে তো মার খেতেই হবে, এমনও হয়তো কেউ বলবেন। বেশ ভালো কথা, আমরা বলবো তা আন্দোলন বিরোধিতা সেগুলো ছিল তো স্বৈরাচারের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। বিপক্ষ বা বিরোধীদের পেশি শক্তির মাধ্যম নিঃশেষ তো করে দেয় স্বৈরাচারীরা। যদি ধরে নেই সংবাদ মাধ্যম আন্দোলনকারীদের বিরুদ্ধচার করেছে, সেই হিসাবে তো তারা বিরোধী, তো তাদের স্বাধীনতা থাকতে পারে। তাদের মত আপনার মতের সঙ্গে মিলছে না, হতে পারে। তো আপনি কি করলেন? সেই তাকে একা পেলেন আর অমনি দেখিয়ে দিলেন পেশি শক্তি কাকে বলে। মনে রাখবেন, এই বিরোধীকে মারার প্রবণতাটা কিন্তু ফ্যাসিস্টদের বৈশিষ্ট্য, অথচ লড়াইটা ফ্যাসিবাদের বিরুদ্ধেই তো ছিল। তাহলে ফ্যাসিবাদকে রুখতে নেমে আন্দোলনকারীদের মধ্যেই যদি এই স্বৈরাচারের লক্ষণ দেখা যায়, তাহলে তো আরও সর্বনাশ হবে ফ্যাসিবাদী বিরোধী আন্দোলনের। বলার কথা কিন্তু এটাই। একদম শেষে বলি, নিউজ নির্ভীকে আমাদের নিয়মিত উপস্থাপন করা বিশেষ প্রতিবেদন ভালো লেগে থাকলে ইউটিউবে নোটিফিকেশান পেতে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অন করে অল সিলেক্ট করে রাখুন। আর ফেসবুকে লাইক বা ফলো করে আমাদের আরও নতুন ভিডিও বানাতে এবং লাইভ সম্প্রচারে উৎসাহিত করতে লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করে সঙ্গে থাকুন। তো আপাতত শেষ করছি। কামনা করি সকলে সবসময় খুব ভালো এবং সুস্থ থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।